নমস্কার, আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমাদের আলোচনা দীর্ঘায়িত করব না, কিন্তু এইটুকুনি বলার প্রয়োজন রয়েছে যে বিগত কয়েক সপ্তাহ ধরে মার্কেটে আমরা একটা কারেকশন দেখছি। মার্কেটে একটা স্থিতা অবস্থা রয়েছে এমনটি বলা চলে না, বরঞ্চ জিওপলিটিক্যাল টেনশনসের কারণেই হোক বা ট্যারিফ ট্যান্ট্রামসের কারণেই হোক বা ত্রৈমাসিক যে ফলাফলগুলো বেরিয়েছে তার ফলে বিভিন্ন কোম্পানির শেয়ারে পতনের ফলে বলুন, বিনিয়োগকারীরা কোথাও না কোথাও একটু কিন্তু যেটাকে বলা যেতে পারে উদ্বিগ্ন রয়েছেন, ভয়ানক টেনশনে রয়েছেন। এই কথাটা কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে আজকের আমরা একটু বোঝার চেষ্টা করব যে মার্কেট কিরকম অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বর্তমানে, এবং বিগত এক মাসে যে কোম্পানিগুলোর শেয়ারে সর্বাধিক পতন এসেছে সেটা নিয়েও কিন্তু আমরা একটু আলোচনা করব। তার কারণ রয়েছে, যদি আমরা এই শেয়ারগুলো নিয়ে আলোচনা করি সেক্ষেত্রে বুঝতে পারবেন যে এই স্টকসগুলোতে যেখানে পতন এসছে সিগনিফিকেন্ট, সেগুলো কিন্তু অর্ডিনারি স্টকস বলা চলে না, এবং তার ফলে সাধারণ শেয়ারে সাধারণ মাপের কোম্পানিতে যদি শেয়ারে পতন ঘটে কোথাও না কোথাও সেগুলো আনএক্সপেক্টেড লাইন্স ধরা হয়, এবং অনেক সময় ক্ষেত্রে সেখানে অপারেটর ড্রিভেন থাকে বিভিন্ন স্টকসের। সুতরাং সেখানে যেভাবে সর্বাধিক উত্থান হয়ে থাকে একইভাবে সর্বাধিক পতন আসাটা অস্বাভাবিক নয়। কিন্তু কোয়ালিটি স্টকসগুলো, সেটা কোয়ালিটি মিড ক্যাপ বলুন, কোয়ালিটি স্মল ক্যাপ বলুন, লার্জ ক্যাপ বলুন, সেইখানে যখন এই ধরনের কারেকশনস আসে তখন কিন্তু বিনিয়োগকারীরা ডেফিনেটলি দারুণভাবে উদ্বিগ্ন হন। আসুন তাহলে আজকের সময় নষ্ট করব না, প্রথম কথা বুঝে নেওয়া যাক যে নিফটি বেশ কয়েকদিন কারেকশনের পর মোটামুটি 24,600-600 আশাপাশি চলে গিয়েছিল। সেখান থেকে তারা কিন্তু একটু রিবাউন্ড করেছে, অর্থাৎ নিফটি 50 রিবাউন্ড করেছে। আজকের মার্কেটে পজিটিভ একটা বাউন্স আমরা দেখতে পেয়েছি, কিন্তু এটা অনেক বিশেষজ্ঞর মতে এটা একটা ডেড ক্যাট বাউন্স হতে পারে, অর্থাৎ অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে বাজার হয়তো ফিরে আসছে, কিন্তু তেমনটি নাও হতে পারে যারা ট্রেডার্স তারা যারা শর্ট করেছিলেন তারা শর্ট কাভারিং করেছেন, হতে পারে কিছু কিছু কোম্পানিতে সেটা ওভারসোল্ড পজিশনে চলে গিয়েছিল, সেই জায়গাটায় দাঁড়িয়ে কিছু বিনিয়োগকারী সেই ধরনের স্টকসগুলোতে বিনিয়োগ করেছে। এরকম সব কিছুই ঘটতে পারে, হয়তো কোনো মিউচুয়াল ফান্ড হাউসের কোনো স্টকের প্রতি ইন্টারেস্ট জেগেছে, বা ডিআইআইস বা এফআইআইস যাই বলুন না কেন, কিন্তু সার্বিকভাবে মার্কেটের কি আস্থা ফিরেছে? মার্কেট কি পুনরায় তার পজিটিভ ডিরেকশনে মুভমেন্টের যে আগ্রহ সেটা দেখিয়েছে বা ফিরে পেয়েছে? উত্তরটা কিন্তু আপনারা জানেন। এই মুহূর্তে কেবলমাত্র একটা দিনে যখন সমস্ত সেক্টর পজিটিভে ছিল বা নিফটি এবং সেন্সেক্স পজিটিভে বন্ধ হয়েছে, তার মানে এটা কখনোই দাঁড়ায় না যে মার্কেট রিবাউন্ড করেছে। আবার একই সঙ্গে এটা ডেফিনেটলি কখনোই ইঙ্গিত করে না যে মার্কেটে আবার দারুণ পতন হতে পারে। কিন্তু কোথাও না কোথাও যদি ভেবে দেখেন যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কথা যদি আসে, অনেক বিশেষজ্ঞ মনে করছেন যে 25,000টা ভীষণ গুরুত্বপূর্ণ, অর্থাৎ 25,000 যদি ক্রস নিফটি করতে না পারে সেক্ষেত্রে কিন্তু নিফটির ক্ষেত্রে ফার্দার কারেকশন আসা অস্বাভাবিক নয়। আবার কিছু বিশেষজ্ঞ মনে করছেন যে বর্তমান যে অবস্থা তার মধ্যে হয়তো নিফটি একটা বটম ফর্মেশন করেছে, হয়তো একটা সাপোর্ট পেয়েছে 25,550 থেকে 600-র মধ্যে, এবং রেজিস্ট্যান্স অর্থাৎ তাদের বক্তব্য অনুযায়ী নিফটি মোরাললেস 350 থেকে 400 পয়েন্টের মধ্যেই হয়তো মুভ করতে পারে সামনের কয়েকদিনের জন্য। কিন্তু আমরা সেটা ডেফিনেটলি, সেটা আমার নিজস্ব বক্তব্য নয়, কারণ টেকনিক্যালসের দিক থেকে যেটা বলা যেতে পারে টেকনিক্যালসের ওপর নির্ভরতা আমার একটু কমই রয়েছে। আমি বরং অনেকটা ফান্ডামেন্টালসের ওপরই ফোকাস করে থাকি, এবং দীর্ঘমেয়াদীর সময় আমার যেটা ব্যক্তিগত বিশ্বাস যে দীর্ঘমেয়াদী শেয়ারে ভালো ফান্ডামেন্টালি ভালো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে রাখলে ওয়েলথ কিন্তু ক্রিয়েশন পসিবল। এবার চলে আসি হচ্ছে যে নিফটির যদি মাফ করবেন, কেবল নিফটি কেন, পুট কল রেশিও সার্বিকভাবে যদি মার্কেটে দেখেন সেটা আজকে 0.712 ছিল, অর্থাৎ মার্কেটে কোথাও না কোথাও একটা নেগেটিভ সেন্টিমেন্ট ঠিক বলা চলে না, কিন্তু কোথাও না কোথাও একটা স্টেবিলিটি এসেছে এই পুট কল রেশিওর মাধ্যমে বোঝা যেতে পারে। যাই হোক, এবার চলে আসি সেই স্টকসগুলোকে নিয়ে আলোচনা যে স্টকসগুলোতে বিগত এক মাসে সর্বাধিক পতন আমরা দেখেছি। ইন্ডিয়া এনার্জি এক্সচেঞ্জ ডিকাপলিং এর খবর
মানে কাপলিং এর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই স্টকে দারুণ কারেকশন এসেছিল। আপনারা খেয়াল করে দেখেছিলেন একদিনে প্রায় 30% কাছে পতন হয়েছিল। সার্বিকভাবে যদি খেয়াল করে দেখেন ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ তারা খুব ভালো রেজাল্ট প্রকাশ করে এবং সেই দিনেই ভালো রেজাল্ট প্রকাশ করে, পরের দিনে একটা সিগনিফিক্যান্ট আপসাইড আমরা দেখতে পাই, প্রায় 10% বেশি উত্থান। কিন্তু ওভার আ পিরিয়ড অফ টাইম, মানে বিগত এক মাসে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ কিন্তু 30.27% পতন দেখে ফেলেছে। নিউজেন সফটওয়্যার রেজাল্ট আহামরি করতে পারেনি, তার ফলে কিন্তু বিগত এক মাসে 26.77% কারেকশন এসেছে। ডিবি রিয়েলটি সেইটাও বিগত এক মাসে 20.98% কারেকশন এসছে। ট্রেন্ড, এই স্টকটাকে নিয়ে সম্প্রতিকালে খুব আলোচনা হচ্ছে, অত্যন্ত হাই পিতে ট্রেড করছিল, বিশেষজ্ঞরা সতর্ক করছিলেন। এবং কারণ ট্রেন্ড যত ভালোই কোম্পানি হোক না কেন, সে যতই ভালো ফলাফল করুক না কেন, প্রত্যেকটা কোম্পানি যদি অত্যাধিক বাজার দর নিয়ে ট্রেড করে, খুব স্বাভাবিকভাবে একটা না একটা সময় হয় শর্ট টার্ম বিনিয়োগকারী বা যারা ট্রেডার্স তারা কিন্তু প্রফিট, সেই ধরনের স্টকস বিক্রি করে প্রফিট ঘরে তোলার চেষ্টা করবে। সেটাই বাস্তবিকভাবে ঘটেছে ট্রেন্ডে। 19.5% বেশি কারেকশন বিগত এক মাসে 19.56। জি এন্টারটেনমেন্ট, এই স্টকটি বিগত বহু বছর, লিটারালি প্রায় 10 বছর ধরেই কিন্তু এই স্টকটাকে ঘিরে বিনিয়োগকারীদের অভিযোগ, প্রেম সবকিছুই রয়েছে, নানা কন্ট্রোভার্সিস রয়েছে, কিন্তু তা সত্ত্বেও জি এন্টারটেনমেন্ট নিজের মতন করে এগিয়ে চলেছে। যদিও বিগত এক মাসে মিডিয়া মারাত্মক ভালো করলেও, মিডিয়া এন্টারটেনমেন্ট ভালো করলেও জি এন্টারটেনমেন্ট ভালো করতে পারেনি, 18.83% পতন। সোলার, এরপরে চলে আসি হচ্ছে কির্লোস্কার ব্রাদার্স। কির্লোস্কার ব্রাদার্সের নিজস্ব ম্যানেজমেন্টের প্রবলেম রয়েছে, নিজেদের ফ্যামিলির মধ্যে টেনশন রয়েছে, সেটা কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে তাদের স্টক প্রাইসে। এখানেও কিন্তু 17.77% পতন হয়েছে বিগত এক মাসে। সোলার ইন্ডাস্ট্রিজ অত্যাধিক উত্থান দেখেছে, দুর্দান্ত পারফরমেন্স বিগত কয়েক বছরে, দারুণ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে। মিউচুয়াল ফান্ড যে হাউসেসগুলো রয়েছে তাদের অন্যতম ফেভারিট সোলার ইন্ডাস্ট্রিজ, ডিফেন্স স্টকের মধ্যে অন্যতম। সেই স্টকটিতে 17.77% কারেকশন এসছে। অস্বাভাবিক না, হেলদি কারেকশন অবশ্যই বলা যেতে পারে। এত উত্থান হাই পিতে ট্রেড করলে কোনো স্টক সেটা সাস্টেনেবল সবসময় যে থাকে তা নয়, সেটাই প্রমাণ কিন্তু সোলার ইন্ডাস্ট্রিজ। গার্ডেন শিপবিল্ডার্স 17.33% পতন, ডিফেন্স স্টক। তেজাস নেটওয়ার্কস, এটাকেও ডিফেন্সের অংশ এবং টেলিকমের অংশ দুটোই ধরা হয়, 17.26% পতন, লস করেছে সুতরাং এই জুন কোয়ার্টারে লস করেছে, হেভি লস করেছে। 52x লো ক্রমাগত দেখে চলেছিল সেই তেজাস নেটওয়ার্কসের 17.26% পতন। ভারত ডায়নামিক্স রেজাল্ট ভালো করতে পারেনি, ডিফেন্স স্টক অত্যাধিক দাম ছিল, হাই প্রাইস টু আর্নিংস, সেখানেও 16.47%। একটা জিনিস খেয়াল করে দেখেছেন কি, ডিফেন্স স্টকসের অন্তর্গত যে স্টকসগুলো রয়েছে তাদের বহু কোম্পানি তারা মোটেই ভালো রেজাল্ট করতে পারেনি, অত্যাধিক হাই পিতে ট্রেড করছিল, সেক্ষেত্রে সেই স্টকসগুলোতে কিন্তু র্যাম্প্যান্ট কারেকশন হয়েছে। ভারত ডায়নামিক্সে বললাম 16.47%। কেএফএন টেকনোলজিস, ফিনান্সিয়াল টেকনোলজির অন্যতম যেটাকে বলে অন্যতম কোয়ালিটি কোম্পানি, সেখানে কিন্তু 16.43% পতন। ম্যাজগাঁও ডক শিপবিল্ডার্স, সেইখানে 16.15%, উপর পতন, এটাও ডিফেন্স, রেজাল্ট আহমেদ করেনি, বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করেছেন, ট্রেডার্সরা শেয়ার বিক্রি করেছেন। আভাস ফিনান্সার্স 15.95% পতন এসছে। এছাড়া ক্লিন সায়েন্স টেকনোলজি 15.5% পতন এসছে। এরা গ্রিন কেমিক্যালস নিয়ে কাজ করে, সেই ব্যাপারে এদের খ্যাতি রয়েছে, কিন্তু স্টক পারফরমেন্স অনুযায়ী ভালো করতে পারেনি। এসিএল টেক রেজাল্ট ভালো করেছে, কিন্তু বিনিয়োগকারীরা বা সেটা খুব একটা পছন্দ করেননি, তাদের প্রত্যাশা বেশি ছিল। 14.82% কিন্তু কারেকশন। মামা আর্থ, হোনাসা কনজিউমার, এই স্টকটা অত্যন্ত হাই, কিন্তু ভ্যালুতে বাজারে ছিল তাদের যারা প্রমোটার্স, ফলে আইপিওতে খুব একটা সুবিধা তারা করতে পেরেছে এমনটি নয়। বিগত এক মাসে 14.63% পতন। পারসিস্টেন্ট সিস্টেমস বিগত কয়েক বছরে দারুণ সম্পদ সৃষ্টি করেছে বিনিয়োগকারীদের জন্য, কিন্তু এখন সার্বিকভাবে আইটি কোম্পানিজগুলো বিপদের মধ্যে রয়েছে। ইউনাইটেড স্টেটসে অনিশ্চয়তা রয়েছে, ইউরোপীয় গ্রোথ ট্র্যাজেক্টরি আহামরি কিছু না, ভীষণ সাধারণ।
পারসিস্টেন্ট সিস্টেমসে 14.32%, অন্যান্য যে আইটি কোম্পানিজগুলো তার সঙ্গে কিন্তু সামঞ্জস্য রেখে এই ধরনের পতন। তার মানে দুটো সেক্টর খুবই খারাপ করে চলেছে, একটা ডিফেন্স এবং একটা ডেফিনেটলি হচ্ছে আইটি। এই দুটো সেক্টরে কন্টিনিউয়াস আমরা কিন্তু ক্রমাগত আমরা কারেকশন দেখে যাচ্ছি। এছাড়া রিসেন্টলি যেটা রিয়েলিটি সেক্টরও বিগত 5-6 দিন ধরে সেখানে কিন্তু লাগাতার কারেকশন চলে আসছে, যদি সেটা বিগত 1 মাসের তুলনায় সেখানে কোনো স্টকে আমরা খুব একটা বেশি রিফ্লেকশন দেখতে পাচ্ছি না। আজকে এখানেই শেষ করছি সংক্ষিপ্ত ভিডিও। সবাই ভালো থাকবে। যে স্টকসগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা স্টকে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি, আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। এবং স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল। আমাদের বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার্স অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না। যে কোম্পানিগুলোকে নিয়ে আলোচনা করলাম কেবলমাত্র ফর ইলাস্ট্রেশন পারপাস। আমার কথা শুনে যদি কোনো শেয়ারের ব্যাপারে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন বা নিজের ডিউ ডিলিজেন্স করার চেষ্টা করবেন। আজকের জন্য নমস্কার।